হঠাৎ করে ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে দিতেই কোথা থেকে একটা সাদা পায়রা উড়ে এসে বসলো তার হাতে। ধবধবে সাদা পায়রার কপালে সিঁদুর রাঙা তিলক পরানো যে। কিরে, এখনো আছিস আমার জন্য? সেই কবেই তো চলে গেছিলাম রে, তাও কেন আছিস? পেছন থেকে তখনই সৌম্য বলে উঠল, এ কি সোহানি, আপনি কি করছেন? পড়ে যাবেন যে, দরজা থেকে এক্ষুনি সরে আসুন। তখনই মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো সোহানি। ভয়ে কয়েক পা পিছিয়ে গেল তৎক্ষণাৎই সৌম্য। কি দেখছিস অস্বাভাবিক ভাবে? নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের গপ্পসপ্প এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। এই গোস্ট ফাইলসে পাবেন কিছু ভয়ের অভিজ্ঞতা, কিছু অলৌকিক মুহূর্তের কথা, কিছু হাসি, কিছু কান্না, কিছু ভালোবাসা। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকের গপ্পে আছে ভালো মানুষ কিভাবে অশরীরীতে পরিণত হলো। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। চলে আসছি সরাসরি গল্পের এপিসোডে। সেদিন ট্রেনের হাই ক্লাস একটি কামরার সিটে বসেছিল সৌম্য। চাকরির জন্য দূরের জার্নি অফ বাই ট্রেনই এজন্য তার ভালো লাগে। ওর যেরকম ডিমান্ড করে ওই রকমই সে পায়। প্যাসেঞ্জার লিস্ট দেখেছিল সোহানি রায়চৌধুরী নামে কেউ একজন তার ভ্রমণ সঙ্গী হতে চলেছে। বাহ, নামটা কিরকম ভারী ভারী মনে হলেও মনে হয় বনেদি বংশের মেয়ে হবে। এরই মধ্যে টিকিট চেকার আসলো। তাকে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো, জার্নি মাতায়ের কথা? উনি তো সামনে স্টেশন থেকেই উঠবেন ভাই। চেকার জানালো, ভাবলো বেশিক্ষণ তো না, ততক্ষণ গল্প বই পড়েই সময় কেটে যাবে না হয়। যা ভাবা তাই কাজ। মিনিট 15 পর ট্রেনের পরের স্টেশন থামলো। কিছুক্ষণ হাঁসফাঁস করার পর ঘরে ঢুকলো সোহানি। সাদা জাপানি সিল্কের শাড়িতে কোনো মানুষ নাকি অপ্সরা ঠিক বুঝতে পারল না সেই দিন সৌম্য। অসহায়ের মতো হা করে তাকিয়ে আছে ওর দিকে। ঘোর কাটতে চাইছে না কিছুতেই। মেয়েটার সিট নিচে আর সৌম্যের সিট উপরে। ততক্ষণ নিচে বই পড়ছিল সৌম্য। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো মেয়েটি। হেসে বলল, ওভাবে তাকিয়ে কি দেখছেন? ওটা আমার সিট। ওহো, সরি বলেই উঠতে যাচ্ছিল সৌম্য। আটকে দিয়ে সোহানি বলে, আচ্ছা, বই পড়ছিলেন তো পড়তে পারেন, আর খুব খারাপ না লাগলে আমাকেও পড়ে শোনাতেও পারেন। দেখে তো বেশ অ্যাক্টিভ মনে হচ্ছে আপনাকে, বলেই অসাধারণভাবে হাসে সোহানি। তা বলতে পারেন। বাই দ্য ওয়ে, আমি সৌম্য। হাসে সোহানি। আমার নাম এর মধ্যে জানা হয়ে যাওয়ার কথা আপনার। আমি সোহানি। আশ্চর্য, মেয়েটা কি আমার মন পড়তে পারে নাকি? হঠাৎ মাথায় এক মুহূর্তের জন্য এসেও হারিয়ে গেল সৌম্যের মাথা থেকে। রাতটা তাহলে এই সুন্দরী রমণীর সাথে ভালোই যাবে মনে হচ্ছে। রাত গভীর হতে থাকে, তাদের গল্প চলতে থাকে। হঠাৎ একবার সোহানি একটু গা ঘেঁষে বসে সৌম্যের। শরীরটা কেমন শিরশির করে ওঠে। মনে হলো মেরুদণ্ড দিয়ে কি যেন একটা নেমে গেল। দেখলো সোহানির চোখগুলো নীলচে, কেমন যেন অস্বাভাবিক। হঠাৎ মনে হলো ঠোঁটের কাছে
একটা কাঁটা যেন এখনই কেটেছে। ওর চোখগুলো ছলছল করছে। সৌমির অপ্রস্তুত বোধ হচ্ছিল। বোধ হয় অনেক রাত জাগা আর বেসামাল চিন্তার জন্যই এমন হচ্ছে। সে বলল, আচ্ছা সোহানা, রাত অনেক হলো, আপনি ঘুমান, আমিও শোবো। আচ্ছা বলে সোহানি কিন্তু ওপরে শুয়ে নিচের দিকে উকি দিও না যেন। এই বলেই এক জ্বালাময়ী রহস্যের হাসি হাসল সে। সৌম মারাত্মক রেগে গেল, কিন্তু দেখল না। আর যাই হোক, সে চরিত্রহীন কিন্তু নয়। এই বয়সে মেয়ে নিয়ে ফ্যাসিনেশনে থাকাই স্বাভাবিক একটা ছেলের জন্য। তাই বলে ভোগ করার জন্য যা খুশি তাই করার কথা সে ভাবেওনি এক বিন্দু মাত্র। সে রাগ দেখিয়ে বলল, নো ম্যাম, আই অ্যাম নট দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং। উত্তরে আবারও সেই রহস্যের হাসি সোহানির উপরে উঠে গেল। অনেক রাত হয়েছে বলে তাড়াতাড়ি চোখ লেগে এলো সৌমির। মাঝরাতে ঘুম ভাঙার সমস্যা ওর কখনোই ছিল না। এক ঘুমেই রাত পার হতো। সেদিন হঠাৎ কেমন যেন একটা ফিস ফিস শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবল মনের ভুল, পরে ট্রেনের জোরালো আওয়াজের মধ্যে ওই শব্দটা আসছিল। কানে হাত ঘড়িতে সময় দেখল, ঠিক রাত 3:03 বাজে। কি যেন মনে হতে নিচের দিকে একটু নজর পড়তেই দেখল সোহানি কেমন একটা বিভৎস চেহারা করে রেখেছে। এ কি দেখছি, এ কি হচ্ছে, এ কে, কার সাথে আমি এক ঘরে আছি, কি হচ্ছে আমার সাথে, ভাবছে সৌম। না না না, ভুল দেখছি। চিন্তা করতে করতে আরেকবার নিচের দিকে তাকালো সে। সোহানি উঠে বসেছে। সারা কামরায় বাতাস নেই বিন্দুমাত্র, কিন্তু সোহানির চুল উঠছে পাগলের মতো, মুখটা যেন ঢাকা। জায়গা থেকে উঠল সোহানি, সোজা হেঁটে গেল দরজার কাছে। মনের ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সৌমের। কি করতে যাচ্ছে সোহানি? এদিকে রাতের আধারে বোঝাও যাচ্ছিল না কোন জায়গায় আছে তারা। তবে ট্রেন যে কোনো ব্রিজ পার করছে তা বোঝা যাচ্ছিল ক্রমশ। ধীরে ধীরে নেমে সোহানির পিছন পিছন গেল সৌম। ততক্ষণে সোহানি ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাসে পাগলের মতো উঠছে সোহানির চুল। আজ সেই রাত। সোহানি বলছে সে টের পেয়েছে যে সৌম তার পেছনে। বোধহয় ওকেই উদ্দেশ্য করে বলছে। হঠাৎ করে ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে দিতেই কোথা থেকে একটা সাদা পায়রা উড়ে এসে বসলো তার হাতে। ধবধবে সাদা পায়রার কপালে সিঁদুর রাঙা তিলক পরানো। এদিকে, কিরে, এখনো আছিস আমার জন্য? সেই কবেই তো চলে গেছিলাম, আও কেন আছিস রে? পিছন থেকে তখনই সৌম বলে উঠল, এ কি সোহানি, আপনি কি করছেন? পড়ে যাবেন যে, দরজা থেকে সরে আসুন। মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো সোহানি। ভয়ে কয়েক পা পিছিয়ে গেল তৎক্ষণাৎ সৌম। এ কি দেখছি? অস্বাভাবিকভাবে জ্বলছে সোহানির চোখ দুটো। মুখে কেমন একটা পৈশাচিক হাসি, ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসছে, কপালেও কাটা ওই দাগ। কই, এগুলো তো আগে খেয়াল করেনি। সৌম তৎক্ষণাৎ
তৎক্ষণাৎ ভাবতে লাগলো ওই সামনের ঘটনাগুলো। মরার ভয় তো জীবিত ব্যাপার, মৃতরা কি ভয় পাবে? বলল সোহানী। কি বলছেন আপনি? কোনো রকম মুখ দিয়ে এটাই বের হলো সৌমের। কোনো রকম কথা যেন তার মুখ থেকে বিন্দুমাত্র বের হতে চাইল না। একটু একটু করে মাটি থেকে পা উড়াতে শুরু করলো সোহানী। তার ওপর মহাকর্ষ অভিকর্ষ বলের যে কোনো প্রভাব নেই। উঠতে উঠতে কাছে চলে আসলো তৎক্ষণাৎ সোহানী। সৌমের পিঠ তখন ট্রেনের গায়ে হঠাৎই যেন লেগে গেছিল। সোহানী বলছে, আমার কথা তাহলে এবার শুনে চলবে, নইলেই তো সমূহ বিপদ। ফ্রেন্ডস, এই ছিল গপ্পসপ্পের অশরীরীর প্রথম পার্ট। তো গপ্পসপ্প যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। আর দ্বিতীয় পার্ট নিয়ে আসছি আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা গোস্ট ফাইল চ্যানেলের দিকে চোখ রাখো। ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও পাশে থাকো। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।